এদিকে যুদ্ধের মধ্যে আন্তর্জাতিক বাজারে ফের লাফিয়ে বাড়ল তেলের দাম। ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম $90 পার করল। 2020 এপ্রিলের পর আন্তর্জাতিক বাজারে সবথেকে দামি এই অপরিশোধিত তেল। আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছুঁতে পারে $125। আন্তর্জাতিক বাজারে ফের লাফিয়ে বাড়ল তেলের দাম। অপরিশোধিত তেলের দাম $90 পার করল। 2020 এপ্রিলের পর আন্তর্জাতিক বাজারে সব থেকে দামি হলো অপরিশোধিত তেল। ব্যারেল প্রতি তেলের দাম ছুঁতে পারে $125, এমনও আশঙ্কা রয়েছে। ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ কি এবার পরোক্ষভাবে জড়িয়ে পড়ল রাশিয়াও? হোয়াইট হাউসের একটি বিবৃতি নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। যেমনটা বলা হচ্ছে যে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে পুতিন, এমনটাই দাবি করা হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। গোয়েন্দা তথ্য দিয়ে রাশিয়া যুদ্ধে সাহায্য করছে ইরানকে। ওয়াশিংটন পোস্টের রিপোর্টে এমনটাই উল্লেখ। ধারাবাহিকভাবে আমেরিকা সম্পর্কে গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে সাহায্য করছে আমেরিকা। ইরান যাতে নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাতে পারে, সেই লক্ষ্যেই এই সাহায্য, এমনটাই অভিযোগ আমেরিকার। যদিও ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাস এই নিয়ে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত দেয়নি। ধর্মতলা ধর্ণামঞ্চে কি বলছেন মুখ্যমন্ত্রী? সরাসরি শিল্প বলুন, স্বর্ণ শিল্প বলুন, ক্যাথার শিল্প বলুন, প্রায় 35টা আমরা জিআই ট্যাগ পেয়েছি। বর্ধমানের মিহিদানা সীতাভোগ থেকে শুরু করে একেবারে বাঁকুড়ার বালুচরি থেকে শুরু করে ডোকরা থেকে শুরু করে জয়নগরের মোয়া থেকে শুরু করে উত্তর দিনাজপুরের দক্ষিণ দিনাজপুরের তুলাইপঞ্জি চাল থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদের সিল্ক থেকে শুরু করে নদিয়ার মসলিন থেকে শুরু করে এরকম অনেক শিল্প আমাদের আছে। তাঁত শিল্প থেকে শুরু করে যেখানে আমরা জিআই ট্যাগ পেয়েছি, এবং আমাদের সেলফ হেল্প গ্রুপের মেয়েরা খুব ভালো কাজ করছে, সৃষ্টির ছেলে মেয়েরাও খুব ভালো কাজ করছে এবং তারা নিজের পায়ে দাঁড়িয়েছে। আমরা প্রায় 12 লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি, এটা বাংলার গর্ব। এবং 6টা যে ইকোনমিক করিডোর হচ্ছে সারা বাংলাকে জুড়বে। অলরেডি পুরুলিয়ায় জঙ্গলমহলে 72,000 কোটি টাকার বিনিয়োগ করে ওখানে জঙ্গল সুন্দরী ইন্ডাস্ট্রিয়াল বড় হাব তৈরি হচ্ছে। সেল গ্যাস তৈরি হয়েছে দুর্গাপুরে, শয়ে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হয়েছে, যেখানে স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিগ ইন্ডাস্ট্রি হচ্ছে। এমনকি বড় বড় ইন্ডাস্ট্রি, সিমেন্ট হাব হয়ে গেছে বাংলা। বাংলা কয়লা উৎপাদন 80% করে, কিন্তু আয়রনের জন্য পলিসি আছে, ন্যাশনাল পলিসি নেই। আয়রন আমরা পাই না, কিন্তু আমাদের কয়লার ন্যাশনাল পলিসি করে আমাদের এখান থেকে নিয়ে চলে যাওয়া হয়। ধর্মতলায় গতকাল থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্ণা শুরু করেছেন। একের পর এক নেতা কর্মীরা তারা হাজির হয়েছেন এই ধর্ণা মঞ্চে। আজ সকালের ছবি রেখেছে আপনাদের সামনে সরাসরি এসআইআর ইস্যুতে ধর্মতলার ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2 দশক আগে সিঙ্গুরের জমি আন্দোলনের সময় এই ধর্মতলার মেট্রো চ্যানেলে 26 দিন অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার যে এসআইআর চলছে রাজ্যে, সেই এসআইআর এর বিরোধিতায় আন্দোলনের এই প্রসঙ্গ কিন্তু ফিরে এসেছে গতকাল থেকে এই মঞ্চে এবং জমায়েতে। গতকাল ধর্ণা শুরুর সময় থেকে এই মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই ধর্ণা মঞ্চ থেকেই তিনি কিন্তু ঘোষণা করেছিলেন ধর্ণা কিন্তু তিনি চালিয়ে যাবেন। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, ইতিমধ্যে মঞ্চে পৌঁছে গেছেন এবং তিনি কালকে সারা রাত্রি মেট্রো চ্যানেলের যে অবস্থান মঞ্চ সেখানেই তিনি ছিলেন। এবং কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে বার্তাটা দিয়েছেন যে বিজেপিকে সামাজিকভাবে বয়কট করতে হবে এবং যাকে খুশি ভোট দেওয়া যাবে, কিন্তু বিজেপিকে নয়, এবং বিজেপিকে 50-এর নিচে নামাতে হবে। ফলে সেই বার্তাটাকে সামনে রেখেই আজকে দ্বিতীয় দিনের এই অবস্থান ধর্ণা শুরু হচ্ছে। এবং আজকে বিকেল 4টের পরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানে বক্তব্য রাখবেন এবং এখান থেকে তার বার্তা নেবেন। তো ইতিমধ্যেই আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা মঞ্চের সামনে এসে উপস্থিত হয়েছেন। মঞ্চেও আসছেন বিভিন্ন শিল্পীরা, সাংস্কৃতিক নানা কর্মসূচি দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু হবে। এবং যেটা মূল এই অবস্থান মঞ্চ বা ধর্নার মূল লক্ষ্যই হচ্ছে যে কোনো অবস্থাতেই কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না, এবং বিজেপি এবং কমিশন যৌথ চক্রান্ত করে তারা বাংলার
বৈধ ভোটারদের ভোটাধিকার হরণ করতে চাইছে। এই অভিযোগে এবং এই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা কর্মসূচি, যেখানে 60 লক্ষ যে ভোটার তারা বিবেচনাধীন রয়েছে, অর্থাৎ চুক্তি কার্য অসঙ্গতিকে সামনে রেখে তাদের ভোটাধিকার থাকবে কি থাকবে না সেই বিষয়টি বিচারাধীন চলছে। অন্যদিকে আরো 63 লক্ষ ভোটার তাদের নাম বাদ গেছে তালিকা থেকে। ফলে এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ধর্ণা কর্মসূচি শুরু করেছেন, যার মূল লক্ষ্যই হচ্ছে যে যারা যে সমস্ত ভোটার যারা একবার চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তিনি তাদের পাশে রয়েছেন। পাশাপাশি এই বিষয়টাকে সামনে রেখে নির্বাচনের মুখে তিনি তার এই আন্দোলনটাকে সেই জনান্দোলনে পরিণত করতে চান, জেলায় ছড়িয়ে দিতে চান এবং তৃণমূল কর্মীদের মনোবল চাঙ্গা করতে চান ভোটের মুখে। এই 3টি লক্ষ্য নিয়ে তিনি এই ধর্নার ডাক দিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এবং এমন একটা সময়ে তিনি এই ধর্নার ডাক দিয়েছেন যখন তুমি জানো যে আগামী সোমবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা কলকাতায় আসছে। 14 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ব্রিগেডে সমাবেশ করবেন এবং রাজ্যপাল সিপি আনন্দ বোস তাকে তিনি ইস্তফা দিয়েছেন, নতুন রাজ্যপাল রাজ্যের দায়িত্ব গ্রহণ করবেন। ফলে এই একটা প্রেক্ষাপটকে মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিয়েছেন প্রতিবারের অন্যতম স্থান যে মেট্রো চ্যানেল থেকে। যে মেট্রো চ্যানেল একটা ঐতিহাসিক জায়গা, যেখানে কৃষি জমি জোর করে অধিগ্রহণ করা যাবে না, এই ইস্যুকে সামনে রেখে 2006 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টানা 26 দিন অনশন করেছিলেন। পাশাপাশি বিরোধী নেত্রী থাকাকালীন 1993 সালে যে নো আইডেন্টিটি কার্ড নো ভোট সেই আন্দোলনকেও তিনি একেবারে মহাকরণ অবধি পৌঁছে দিয়েছিলেন। আজকে যে আন্দোলনটা তিনি করছেন যে কোনো বৈধ ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না এবং ষড়যন্ত্র করে তাদের বৈধ ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এর প্রতিবাদে তার এই অবস্থান। এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা তৃণমূলের অভিযোগ করা হচ্ছে যে সংখ্যালঘু প্রান্তিক এবং গরিব মানুষ তাদেরই ভোটাধিকার কেড়ে নেওয়ার অন্যতম ষড়যন্ত্র করা হয়েছে। বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের মতো 3টি জেলা একেবারে সংখ্যালঘু প্রধান জেলা। সেই জেলাতে দেখা যাচ্ছে 3টি জেলাতে 24 লক্ষ ভোটারের নাম তাদের নাম বিবেচনাধীন রয়েছে। একেবারে আশাবল এবং এখান থেকে এই ধর্ণা মঞ্চ থেকে এসআইআর বিরোধিতার সুর একেবারে সপ্তমে বেঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।